সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্ব। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আপনাদের স্বাস্থ্যগত নানা রকম সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসকগণ। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। আজ আমরা কথা বলবো বিপিএইচ বা প্রোস্টেট বৃদ্ধির কারণ ও চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ অলিউল ইসলাম মারুফ, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, বিপিএইচ বা প্রোস্টেট বৃদ্ধির এর পেছনে একটু জানতে চাই যে চিকিৎসা শুরু করার আগে কারণ কি বা কেন বৃদ্ধি হচ্ছে? অ্যাকচুয়ালি বিপিএস কথাটার অর্থ হলো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, অর্থাৎ পুরুষ মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ এজ যখন 40 বছরের ঊর্ধ্বে হবে তখন গ্র্যাজুয়ালি তার প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে মানুষের এটা ছোট হয়, অর্থাৎ ফাইব্রোস্ট হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় হয়। এখন এই বড় হওয়ার কারণ কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ এটাকে বলা হয় ইটিওলজি আননোন। বাট ধারণা করা হচ্ছে যে প্রস্রাবের রাস্তার মুখে, প্রস্রাবের থলির নিচে একটা গ্রন্থি থাকে, এটা নামে প্রোস্টেট গ্রন্থি। এই প্রোস্টেট গ্রন্থিটা পুরুষ মানুষ বয়স বৃদ্ধির সাথে সাথে তার হরমোনাল কিছু চেঞ্জ আসে। এই হরমোনাল চেঞ্জগুলোর কারণে এখানকার যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো হাইপারপ্লেসিয়া হয়ে যায়, অর্থাৎ ফুলে যায়, নাম্বারে বৃদ্ধি পায়। এই কারণেই প্রোস্টেট গ্ল্যান্ডটা নর্মালের তুলনায় বড় হয়। একটা অ্যাডাল্ট পার্সনের এজ মোর দেন 40 or 45, 8 থেকে 20 গ্রাম প্রোস্টেট নর্মালি হয়। কিন্তু যখন এটা মোর দেন 25 or 30 বেশি হয়ে যাবে তখনই তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হবে বলে আমরা ধরে নেব, এবং বড় হওয়ার সাথে সাথেই তার কিছু সিমটম প্রডিউস করে। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে বড় হওয়ার কথা বা কারণের প্রসঙ্গেও বলছিলেন। এই যে সিমটমের কথা যখন বলছেন বা লক্ষণ, একজন রোগী কিভাবে বুঝবেন যে তার প্রোস্টেট বৃদ্ধি পেয়েছে বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? প্রোস্টেট বড় হলেই যে সবসময় সিমটম প্রডিউস করবে তা না, তবে কারো কারো ক্ষেত্রে আর্লি সিমটম প্রডিউস করে, কারো কারো ক্ষেত্রে লেট সিমটম প্রডিউস করে। বাট কমন যে প্রবলেমগুলো হলো সেটা হলো প্রস্রাব তার হইতে চায় না, অর্থাৎ হেজিটেন্সি। তারপর হলো তার ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন, অর্থাৎ সে বারবার যাবে। ইনকমপ্লিট ভয়েড, যখন তার প্রস্রাব করতে যাবে, প্রস্রাব করার পর মনে হবে প্রস্রাবটা আমার কমপ্লিট হলো না, থেকে গেল। তার আর্জেন্সি বেড়ে যাবে, তার নকচুরিয়া হবে, অর্থাৎ রাতের বেলা ঘুমানোর পরে বিছনা থেকে 2-3 বার প্রস্রাবের জন্য উঠবে সে। একটা অ্যাডাল্ট পুরুষ মানুষ একবার প্রস্রাব করতে উঠতেই পারে, অথবা আমরা 2 বার পর্যন্ত এটাকে স্বাভাবিক হিসাবে ধরে নেব। বাট যখন 2 বারের বেশি হবে তখন তার এটা ডিজিজ হিসেবে গণ্য করা হবে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তাহলে তার ইনকন্টিনেন্স হয়, অর্থাৎ প্রস্রাব ধরে রাখা তার জন্য কষ্ট হয়ে যায়, সে কাপড় নষ্ট হয়ে যায়, পবিত্রতা থাকে না, যার কারণে নামাজেরও প্রবলেম হয়। আবার কারো কারো প্রস্রাবের পরেও হয় এই জিনিসগুলো, কারো কারো রাতে বিছানায় প্রস্রাব হয়ে যেতে পারে। এটা গেল তার প্রস্রাব সংক্রান্ত। তাছাড়া যাদের প্রোস্টেট বড় হয়ে যায় তাদের বারবার ইউরিন ইনফেকশন হবে, তার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকবে, ইভেন এমনকি তার প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। এই যদি অ্যাকিউট রিটেনশন হয় তাহলে কিন্তু খুব পেইনফুল, এটা ভয়ানক পেইনফুল। আর কোনো কোনো ক্ষেত্রে ক্রনিক রিটেনশন হয়, সেটা আবার পেইনলেস। তো যেটাই হোক না কেন ইমিডিয়েটলি ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। স্যার, যখনই এই বিপিএইচ বা প্রোস্টেট বৃদ্ধি নিয়ে আপনাদের কাছে রোগীরা আসেন, চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন? অ্যাকচুয়ালি প্রোস্টেট বড় হয়ে গেলে এটার কতগুলো স্কোর আছে। প্রোস্টেট ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক সিমটম স্কোর আছে একটা, আমরা এই স্কোরিংগুলো করি এবং তার কিছু মিনিমাম ইনভেস্টিগেশনগুলো করি, কারণগুলো খুঁজে বের করি এবং সেই কারণের চিকিৎসা করি। সাধারণত প্রোস্টেট বড় হলেই যে তাকে অপারেশন করতে হবে তা না, মাইল্ড, মডারেট, সিভিয়ার সিমটম নিয়ে আমরা তার চিকিৎসাগুলো করি। এই চিকিৎসার জন্য বাংলাদেশে এখন যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, ওয়ার্ল্ডে যা আমাদের দেশেও তা। আমরা প্রথমে যে কোনো একটা প্রোস্টেটের পেশেন্টকে আমরা মেডিসিন দিয়েই তাকে
তার সিমটমগুলো রিলিভ করার চেষ্টা করব। এবং উন্নত বিশ্বের যে মেডিসিন, আমাদের দেশে এখন একই ফার্মাসিউটিক্যাল মেডিসিন পাওয়া যাচ্ছে। আমরা তাকে প্রথমে মেডিসিন দিয়ে ট্রাই করব। মেডিসিন দিয়ে যদি সম্ভব না হয় তখন তার আমরা অপারেশন করব। এবং এই অপারেশন করার আগে আমরা তার চিন্তা করে দেখব যে তার এই প্রোস্টেট এনলার্জমেন্টের পিছনে কারণ কি। এটা কি শুধু বিনাইন প্রোস্টেট হাইপ্লেসিয়া নাকি কার্সিনোমা প্রোস্টেট? সব ধরনের পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে আমরা ইউজুয়ালি যদি অপারেশনে লাগে, সেই অপারেশনের কতগুলো ইন্ডিকেশন আছে, সেই ইন্ডিকেশনগুলো যে ফুলফিল হয়ে যায় তখন আমরা অপারেশন করি। এই অপারেশনটা এন্ডোস্কোপিক্যালি করা হয়, কোনো কাটাছিড়া ছাড়াই পেশেন্টের প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে আমরা এটা এন্ডোস্কোপিক্যালি এই যে মাংসগুলো বৃদ্ধি পেয়েছে এই মাংসগুলোকে আমরা ছোট ছোট কুচি করে কেটে করে নিয়ে আসি। আরেকটা হলো আমাদের দেশে এখন অত্যাধুনিক পদ্ধতির লেজার সিস্টেম আছে, আমরা লেজার দিয়ে এই অপারেশনটা কমপ্লিট করতে পারি। আগে যেমন প্রোস্টেটের অপারেশন করতে গেলে কেটে অপারেশন করতো, অনেক রক্ত লাগতো, অনেক দিন ধরে রক্ত যেত। এখন আর সে সময় নেই। এখন অত্যাধুনিক পদ্ধতিতে আমরা এন্ডোস্কোপিক্যালি লেজারের মাধ্যমে আমরা এই অপারেশনগুলো করি এবং পেশেন্টকে বেশি দিন থাকতে হয় না, 3 থেকে 4 দিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেই পেশেন্ট আবার আগের মতো তার যৌবনকালের মতো সে প্রস্রাব করতে পারবে ইনশাআল্লাহ। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে এখন অত্যাধুনিক চিকিৎসা আসার কারণে এই যে প্রোস্টেট বৃদ্ধির, মাংস বৃদ্ধি যেটা প্রোস্টেটের, তার অপারেশন পরবর্তীতে কিন্তু রোগীদের উন্নতি হচ্ছে এবং স্বাভাবিক যে অবস্থায় সে অবস্থায় ফিরে আসছে। তারপরেও অনেক সময় অনেক রোগীর কিন্তু কথা থেকে যায় যে 60 ঊর্ধ্ব হলো, তার এই প্রোস্টেটের মাংস বৃদ্ধি পেল, চিকিৎসা নিল, পরবর্তীতে আবার কি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে কিনা? হ্যাঁ, সুন্দর কোশ্চেন করছেন আপনি। অ্যাকচুয়ালি আমরা যখন প্রোস্টেট অপারেশন করি অথবা যে কোনো একটা অপারেশন করলে তার একটা কমপ্লিকেশনের পার্সেন্টেজ থেকেই যায়। সেটা শুধু প্রোস্টেট না, যে কোনো অপারেশনের ক্ষেত্রে থেকে যায়। এটা মনে রাখতে হবে যে এই যে আমরা অপারেশন করলাম, অপারেশন করার পর ওর বডি থেকে যে আমরা কিছু মাংস নিয়ে আসলাম, এই মাংসগুলো পরীক্ষা করতে হবে। পরীক্ষা, দ্যাট মিনস এটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে কী কারণে বৃদ্ধি পেল, এটা কি ক্যান্সারের রূপ ধারণ করছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে এক্সক্লুড করে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে তার অপারেশন করার পর তাকে ফলো আপে আসতে হবে। যদি উনি ফলো আপে না আসেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে ওনার কতটুকু উন্নতি হলো নাকি আরও অবনতি হলো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো অপারেশন করতে গেলে তাদেরকে ওই চিন্তাভাবনা করে আসতে হবে যে আমি ভালো হব। এখন সবাই যদি 100% ভালো চায় এবং সঠিক সময় না আসে, ডিলে করে আসে, তাহলে তার কিন্তু আউটকামটা অত বেশি ভালো হবে না। অর্থাৎ সঠিক সময় ডাক্তারের কাছে এসে সঠিক সার্জারিটা করাই হলো একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি বললেন যে এটা কি আবার হতে পারে কিনা। অবশ্যই প্রোস্টেট অপারেশন করার পর 5 বছর, 10 বছর বা 20 বছর পর আবারও বৃদ্ধি পেতে পারে। ওই যে আপনাকে বললাম যে বৃদ্ধির কারণ আমাদের এটিওলজি জানা নেই, এটা প্যাথোফিজিওলজিক্যাল ব্যাপার। এটা বডির মাংস বৃদ্ধি যেমন পায়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন বৃদ্ধি পায়, এই প্রোস্টেটটা আবার বৃদ্ধি পেতে পারে। তবে বৃদ্ধির একটা লিমিটেশন আছে। সাধারণত জীবদ্দশায় একবার প্রোস্টেট অপারেশন করলে আর সাধারণত করার প্রয়োজন হয় না। স্যার, আমরা কিন্তু এই যে বিপিএইচ বা প্রোস্টেট বৃদ্ধির যে সমস্যার কারণ কি বা চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানলাম। সর্বশেষ মুহূর্তে আমাদের সার্বিকভাবে দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে? দর্শকদের একটা অনুরোধ করব, সেটা হলো আপনাদের বুঝতে হবে, স্পেশালি পুরুষ মানুষ যাদের এজ মোর দেন 50, তাদেরকে যখন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হবে, যখন তার প্রস্রাবের কষ্ট হবে, যখন তার রাতে বারবার উঠতে হবে, তারপরে তার প্রস্রাব ধরে রাখা কষ্ট হয়ে যাবে, খুব ন্যারো স্ট্রিম হবে, পেট ফুলে থাকবে তলপেট, আপনারা কোনো প্রকার হেজিটেন্সি না করে ইউরোলজিস্টের শরণাপন্ন হন। এবং এই চিকিৎসা এখন অত্যাধুনিক এবং বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এই ধরনের চিকিৎসা এখন হয়ে থাকে এবং কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই এই চিকিৎসা বাংলাদেশে এখন খুবই অল্প খরচে হয়ে থাকে। সরকারি হাসপাতালগুলোতে কোনো খরচেরই প্রয়োজন নেই, আর প্রাইভেট হসপিটালগুলোতে ন্যূনতম খরচে এই অপারেশনগুলো হয়ে থাকে। আপনাদেরকে এই চিকিৎসার জন্য শুধু প্রোস্টেট অপারেশন না, ইউরোলজির যে কোনো চিকিৎসার জন্য এখন আর বিদেশে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম বিপিএইচ বা প্রোস্টেট বৃদ্ধির কারণ ও চিকিৎসা নিয়ে। আশা করি দর্শকরা আমাদের এই আজকের আলোচনার বিষয় থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতে আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।